শিল্পী শ্রী সমীর মণ্ডল জলরঙে স্বপ্ন আঁকেন। সমসাময়িক ভারতীয় চিত্রশিল্পীদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নাম তিনি। দেশে বিদেশে অসংখ্য চিত্র প্রদর্শনীতে তিনি বাঙালি তথা ভারতীয় শিল্প ভাবনাকে উজ্জ্বল করেছেন। দীর্ঘ 50 বছরের শিল্পী জীবনে দেশে বিদেশে অসংখ্য পুরস্কারে ভূষিত। নিজের ভাবনাকে তিনি বারে বারে ভেঙেছেন, নতুন করে নিজেকে খুঁজেছেন আজীবন। বিশ্বের শিল্প সচেতন মহলে অনেকদিনই তিনি পরিচিত নাম, কিন্তু তারে জামিন পার সিনেমার ক্লাইম্যাক্সে তাঁর আঁকা ছবিটি ব্যবহার হবার পর আপামর ভারতবাসীর কাছে তিনি একটি পরিচিত নাম। আজকের আড্ডায় তিনি তার ব্যস্ত জীবন থেকে কিছু সময় দিয়েছেন বলে আমরা কৃতজ্ঞ। আমরা কেন শিল্প গড়ি, এরকম একটা জটিল বিষয়ে কনক্লুশন খুঁজতে যাওয়া বাতুলতা। আমরা তা চাইও নি। প্রসঙ্গ থেকে প্রসঙ্গান্তরে যেতে যেতে শিল্পী মনের যে লিপি চিত্রিত হয়েছে এই আড্ডায়, একটু ভাবলে দেখবেন এরকম ডকুমেন্ট কিন্তু বিরল। আপনি একজন বিখ্যাত আর্টিস্ট। আপনি 50 বছর ধরে আর্ট প্র্যাকটিস করছেন। মানুষ আর্ট করছে, ছবি আঁকছে, স্কাল্পচার তৈরি করছে, গান গাইছে। সেটা যতদিন পর্যন্ত ইতিহাস লেখা হয়েছে ততদিন ধরে, যতদিন ধরে আমরা জানি মানুষের ইতিহাস, ততদিন ধরে মানুষ আর্ট করছে। কিন্তু কেন আজকে আমাদের যে সোসাইটি, সেখানে অনেকটা নিরাপত্তা আছে, সেখানে কেউ আক্রমণ করছে না, সেখানে পোকামাকড়, প্রকৃতির থেকে আমরা অনেকটা দূরে, জন্তু জানোয়ারের আক্রমণ থেকে দূরে। আজকে যে জিনিসটা করা সম্ভব, আলতামিরার গুহায় যখন সেই বাইসনের ছবি আঁকা হয়েছিল তখন কিন্তু পৃথিবীটা তার কাছে এরকম ছিল না। তো এই প্রশ্নটা আমাদের কাছে এসেছে, ওয়াই ডু উই ক্রিয়েট আর্ট? আমরা কেন ছবি আঁকি? তো আপনি যদি আপনার এই অভিজ্ঞতা থেকে, সারা জীবনের শিল্পের মধ্যে থাকার অভিজ্ঞতা থেকে ব্যাপারটা আমাদেরকে একটু বোঝান, আমরা খুব কৃতজ্ঞ থাকব। খুব কঠিন প্রশ্ন, খুব সোজা প্রশ্ন আর ভীষণ কঠিন। সব সোজা জিনিসই কে সোজা হয়? দেখো দেখো শ্রীলয়, কিন্তু দেখো এখন কোনো কঠিন ব্যাপারটা তো ভয় পাওয়ার প্রশ্ন উঠছে না, আবার কোনো সহজ ব্যাপারটাকে খুব চট করে উড়িয়ে দিতেও পারছি না। এইটা একটা আমাদের একটা লিমিটেশন হয়ে দাঁড়িয়েছে আজকাল, জানো কেন বলছি? যে কোনো ক্রিয়েশন, মানে যে কোনো ক্রিয়েটিভ আর্ট ফর্মের একই রকমই সমস্যা। সেটা হচ্ছে যে ওয়াই উই সিং। আমি কেন, হঠাৎ প্রশ্ন হতে পারে যে আমি কেন কবিতা লিখি, আমি কেন গান গাই, আমি কেন ছবি আঁকি। এটা তো একটা ব্যাপার। এটা আমি না তোমাকে একটা খুব সোজা করে একদম প্রথমে আমি একটা ভয় ভাঙার জন্য বলি। সেটা যেটা ভয় তো করেই, যে মানে একটা কি যে কেউ প্রশ্ন করবে তার উত্তর যথাযথ না দেওয়ার একটা ভয় সবার থাকেই আর কি। একটা উত্তর এক্ষুনি, যে আমি যদি মনে হয় আমি যদি এখন এই বয়সে এতদিন পরে যদি একটা কেউ প্রশ্ন করে যে তুমি ছবি কেন আঁকো, তখন আমার একটা হঠাৎ মনে হয় যে আমি না আসলে হিসেব করে দেখলাম, মানে ভেবে দেখলাম যে আমি আসলে এটা ছাড়া আর কিছু করতে পারি না। মানে ভীষণ অসহায় লাগে যে আমি না ছবি আঁকা ছাড়া আর কিছু করতে পারি না, তাই করি। অর্থাৎ আমি যে ছবি আঁকি সেটা কোনো কেন আঁকি, কি পারপাসে আঁকি, কিসের জন্য আঁকি, তার লাভ লোকসান আর এখন এই বয়সে না হয়ে একটা হঠাৎ মনে হয় যে আমি আসলে গাছে আর চড়তে পারি না, আমি ফুটবল খেলতে পারি না, আমি যুদ্ধে যেতে পারি না, আমি রান্না করতে পারি না, আমি সমুদ্র সাঁতার কেটে জেব্রাল্টার পার হতে পারি না, আমি মানে মরক্কো থেকে স্পেনে সাঁতার কেটে পৌঁছতে পারি না দেখছি। আর আর তখন মনে হয় যে তাহলে আমি কি পারি, এখন একটু যা পারি সে ভালো মন্দ যাই হোক, সেটা হচ্ছে আঁকতে পারি। এটা দীর্ঘদিনের একটা প্র্যাকটিসের জন্য, চর্চার জন্য একটা কিছু করতে পারি এবং সেটা দিয়ে একটা জীবন ধারণের ব্যবস্থা হয়ে যায়। এইটা খুব বড় সত্যি। কিন্তু এইটা আমি তোমার প্রশ্নের উত্তর দিতে গিয়ে এটা বললাম
যে আমি আসলে আর অন্য কিছু করতে পারি না, এটাই একটু করতে পারি তাই করি, তাতে যা হবে হবে, যা হবে না হবে না, কোনো অঙ্ক নেই। তবে কি শুধু এইভাবে কি আমি এড়িয়ে যেতে তো পারি না? এখন দেখো দেখো যে এইটা আমি বললাম, এটা একেবারে আমার দিক থেকে 100% সত্যি কথাই বললাম, কিন্তু তবুও হঠাৎ এই প্রশ্ন তো বারবার, তোমারও যেমন আমারও তেমন, মানুষ কেন এগুলো করে? তবে এখন আমার মনে হয় মানে বিভিন্ন সময়তে বিভিন্ন বয়সে মানুষের এক এক রকমের বোধ, এক এক রকমের একটা জিনিস সম্পর্কে একটা আন্ডারস্ট্যান্ডিং, যেটা আমরা বলি যে একটা বোঝাপড়া, সেই জিনিসটা কেন ইত্যাদি বিভিন্ন বয়সে এক এক রকম। ছোটবেলায় ছবি আঁকাটা হয়তো খেলা হবে, তারপরে একটু বড় হলে কৈশোরে হয়তো সেটা বন্ধুদের দেখানোর জন্য একটা আমার ক্ষমতার, একটা ছোট্ট করে আমার ক্ষমতা যে আমি একটা আলাদা রকম কিছু পারি, সেটার জন্য একটা হতে পারে। তারপরে কিছুদিন পরে আমার যখন বেঁচে থাকার জন্য আমার একটা সার্ভাইভাল পয়েন্টে আমার, আমি কিভাবে বেঁচে থাকবো আমার তার জন্য রসদ জোগাড় করার জন্য যখন হয়, তখন হয়তো এই কাজটা মনে হবে যে এই কাজটা দিয়ে আমার জীবন ধারণের সমস্ত বেচা রুজি রোজগার বলো, পয়সা বলো, খ্যাতি প্রতিপত্তি বলো ইত্যাদি একটা হতে পারে। এই করতে করতে বিভিন্ন বয়সে কিন্তু এর মানেগুলো আলাদা। আমি যদি ইতিহাস না ঘাঁটি, আমি যদি অন্যদের বলা কথা কোনোটাই যদি আমি না জানি, আমার নিজের থেকে বলতে হয়, তাহলেও তো এইগুলো আসেই যে বিভিন্ন সময়ে। সেই ক্ষেত্রে আমার এখন আমি যদি ব্যাক করে চলে যাই, তাহলে অনেক অগোছালো ভাবে আমরা কিন্তু এইটা চর্চা করেছি, জানতে চেয়েছি। এই যে সৃষ্টিধর্মী কাজ বা এই যে সৃজনশীল কাজ, এই যে ক্রিয়েটিভিটি, এই ব্যাপারটা আসলে কি, এর কোনো সঠিক সংজ্ঞা হয় না। কিন্তু এটাকে একটা বলার চেষ্টা করলে দেখো হিস্টোরিয়ানরা একরকম বলবে, অন্য যারা এই শিল্পকলা সম্বন্ধে কথা বলতে পারে, যারা যারা তারা একরকম বলেছে। এছাড়া আমাদের আর্টের হিস্ট্রি আছে, ক্রিয়েটিভ ফিল্ডের যে কোনো জায়গার এটা হিস্ট্রি আছে, আমাদের মনন মানসিকতা আছে, আমাদের ক্ষমতা আছে। তুমি তুমি বা তোমাদের সঙ্গেই কথা বলতে গিয়ে বুঝলাম যে মানুষ কিন্তু একটা ম্যাটার অ্যান্ড স্পেসের সমষ্টি নয়, মানুষ কিন্তু একটা কম্বিনেশন অফ অনলি অ্যাটমস নয়। এই যেমন একটা ভারী কথা, মানুষের মধ্যে অন্যান্য মেটেরিয়ালের মতন যদি বাঁচতে থাকো, একটা যদি ডিসম্যান্টল করে ফেলো মানুষকে, তাহলে তুমি হয়তো শেষ পর্যন্ত কিছু অ্যাটমেই ফিরে আসবে, বহু অ্যাটমের সমষ্টি। এই অ্যাটমের সমষ্টি, তুমি জলটাও একটা অ্যাটমের সমষ্টি, কাঠটাও, লোহাটাও, সোনাটা, আকাশ পাতাল, মানে যা কিছু ম্যাটার, তার হয়তো গোড়ার কথা হচ্ছে একটা অণু পরমাণুতে ফিরে যাবে। মানুষের অদ্ভুত ভাবে এই অণু পরমাণুর মধ্যে একটা জিনিস আছে যেটা অজানা, এটা মানুষই বলেছে। আবার এটা আমি আবার কোনো জিনিস ঠিক বিশ্বাসযোগ্য মনে করতে পারছি না জীবনের বিভিন্ন সময়তেই। মানুষই বলেছে যে যে অণু পরমাণুতে ভাঙলেও একটা কি জিনিস পাওয়া যাবে না, সেটা হচ্ছে মন। এই কনসিয়াসনেস, মনটা একটা চেতনা। অদ্ভুত, হ্যাঁ, চেতনা, মন না বলে আমি চেতনা কথাটা ইউজ করব হয়তো। এমনি মন, মনন, মানসিকতা, চেতনা, অনুভূতি, এই যে ব্যাপারগুলো, সেইগুলো মানুষকে বোধহয় ডাইসেক্ট করলে, মানুষকে বোধহয় তুমি যদি টুকরো টুকরো করে ভেঙে একেবারে অনুপরমাণুতে পর্যন্ত চলে আসো, তাহলে যেটা পাবেই না খুঁজে, জানো, সেটা হচ্ছে এটা মন। এটা সমীর দা, আমরা যখন এই কথাটা বলছি আমি জাস্ট একটা লাইন এখানে অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে এই যে চেতনা ব্যাপারটাকে টাচ করা যায় না, মানে আমরা বুঝতে পারছি যে এই যে একটা পেন্সিল, সেই পেন্সিলটাও যে অনুপরমাণুর সমষ্টি, আমিও সে অনুপরমাণুর সমষ্টি, কিন্তু সেই অনুপরমাণুর সমষ্টি ছাড়া আরো একটু বেশি কিছু, যেটা আমিকে আমি তৈরি করছে। এই পেন্সিল নই আমি, পেন্সিল থেকে আলাদা করে দিচ্ছি, সেটাই আরেকটু বেশি কিছু সেইটা। অ্যাট দ্য সেম টাইম যেটা ফিলোজফাররা বলছেন, ফিলোজফার কেন, সায়েন্টিস্টরাও বলছেন যেটা, সেটা হচ্ছে যে আমি কিন্তু আমার চেতনাটা অনুভব করতে পারছি নিজে, আমি কিন্তু পেন্সিলটার হয়ে অনুভব করতে পারছি না। অতএব পেন্সিলটার যে কোনো কনসাসনেস নেই, এই কথাটা পুরোপুরি রিফিউট করে দিতে পারছি না। সে হয়তো ওর মতো না, করে অনুভব করতে পারে, সেটা আমি ওর সাথে ইন্টারেক্ট করতে পারি না। আমি এবং আপনি ইন্টারেক্ট করতে পারি, কারণ আমাদের ওই যে সমষ্টিগততা বা বা এই যে একটা বিইং অফ টুগেদারনেস, সেটা একই রকম।
সেই কারণে আমি আপনার সাথে ইন্টারেক্ট করতে পারি। তার মানে এই কথাটা কিন্তু একেবারেই বলে দেওয়া যায় না যে পেন্সিলটার কনসিয়াসনেস নেই, অথবা এই হেডফোনটির না, কোনো একদম কনসিয়াসনেস নেই। একদম না, একদম না। মানে এই কথাটা কয়েক সেকেন্ড আগে আমারও মাথায় আসছিল যে হোয়াই উই ক্রিয়েট, উই বলতে আমরা হিউম্যান বিইং এটা বলতে চাইছি, যে মানুষ কেন এই এই যে ক্রিয়েট করে একটা কিছু। এই এই ক্রিয়েট করাটা একটা, ক্রিয়েট করা মানে এখন যদি ক্রিয়েট করা দুটো অর্থ এখানে আসছে। একটা হচ্ছে যে সত্যিকারের ক্রিয়েট করা মানে হচ্ছে যে একটা কিছু তৈরি করা, যে কোনো কিছু একটা তৈরি করা, একটা এক্সিস্টেন্সে আনা একটা কোনো জিনিসকে, সেটা ক্রিয়েট করা। আর আরেকটা ক্রিয়েট করার আমরা একটা ক্রিয়েটিভ কাজ বলতে যেটা মানে খানিকটা অ্যাস্থেটিক্স এর সঙ্গে জড়িত, খানিকটা মানসিকতার সঙ্গে জড়িত, চেতনার সঙ্গে জড়িত, সেটা আরেকটা রকমের ক্রিয়েটিভ কাজের কথা বলা হচ্ছে। তো এখন এখন যদি আমি 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 একটা একেবারেই পণ্ডিতদের কথায় যদি না যাই, আমি যদি ফিলোজফারের কোনো কিছুই না পড়ি, আমি যদি শিল্প সমালোচনাদের সব সমালোচকদের যে ভাষা বা যে সব আর্ট হিস্ট্রি বা এই সমস্ত লেখা হচ্ছে, থিওরি লেখা হচ্ছে, সেগুলো যদি কিছুই না জানি, এমনি যদি সাধারণভাবেই আমরা ভাবতে শুরু করি যে কেন কেন মানুষ গান গায় বা কেন মানুষ ছবি আঁকে, এটা কিন্তু দুটো তিনটে জিনিস বলা যায়। একটা হচ্ছে যে খুব গভীরভাবে এইটাকেই নিয়ে আলোচনা করা যে হোয়াট আর্ট, হোয়াই ক্রিয়েটিভিটি ইত্যাদি ইত্যাদি। আরেকটা তার উল্টোটা আছে, সেটা হচ্ছে যে একটা ধান্দামূলক, মানে এখনকার একটা শব্দ ব্যবহার করলাম যেটা খুব মানে খুব পরিশীলিত শব্দ নয়, এটা কাঁচা কথা, যে এটা ধান্দামূলক। সেটা কিন্তু একেবারেই গোড়া থেকেই এসেছে। সেটা হচ্ছে যে ধান্দা মানে আমি বলতে চাইছি যে সুবিধেবাদীর মতন আমাদের প্রয়োজনের জন্য, আমাদের মানে লাভ লোকসানের হিসেব করার জন্য আমাদের এই ব্যাপারটা, এটা আমার আমার নিজের মনে হয় একটা সময়, ধরো ধরো যখন ছবি আঁকা বা গান গাওয়া বা কোনো মূর্তি করা মানে কোনো রকম ক্রিয়েটিভ আর্টের কোনো ফ্রেমে ছিল না মানুষের, অর্থাৎ মানুষ কি করে মানুষ হলো তারও তো একটা বিরাট সময় গেছে। যেমন প্রাণ এলো, তারপরে তুমি যদি সোজাসুজি একটা প্রাণ এলো, তারপর প্রাণটা কিভাবে এলো, তারপরে সেটা কি পোকা এলো না সাপ এলো ব্যাঙ এলো, তারপরে তার পাখা হলো না কি হলো, করতে করতে মানুষ আসতে একটা, ওইটা আমাদের বিষয় হয়তো নয়, আবার ওইটা বিষয়ও যে তখন থেকেই তো আর্ট ব্যাপারটা যেটা এখন বলছি সেটা একেবারে তখন থেকেই আছে। মানে আর্টের ইতিহাস ঠিক মানুষের ইতিহাসের, যত মানুষের বয়স তেমনি আর্টেরও তাই বয়স হতে হবে। আর্টের ব্যাপারটা ওইটার সঙ্গেই জড়িয়েই রয়েছে। এখন মানে মানুষ না হয়ে শিম্পাঞ্জিও যখন ছিল মানুষ, বা হলো তখনও তাহলে তারা যে আর্ট তাই ক্রিয়েট করতো না তার কোনো ইয়ে নেই, মানে তার কোনো প্রমাণ না, নেই কিন্তু। না কিন্তু এখনো করে, মানে এখনো করে বলতে এগুলো আমি আর ওই লাইনে যাচ্ছিলাম না, তোমায় এটা বলছিলাম যে হোয়াই উই ক্রিয়েট, এটা বলতে গিয়ে বলছিলাম যে মানুষ কেন এটা করে। এটা কিন্তু ঠিক দেখো, ভাবতে গিয়ে দেখবি যে মানুষ বলে নয়, সমস্ত প্রাণী। তুমি একটা আর্কিটেক্ট যদি হও, তোমার যে আর্কিটেকচারাল অ্যাস্থেটিক্স, তোমার যে আর্কিটেকচারাল যে ইন্ডিভিজুয়ালিটি, তোমার যে আর্কিটেকচারাল যে একটা সাইন্টিফিক অল সর্টস অফ টেকনিক্যাল অ্যান্ড অল সর্টস অফ পরিকাঠামোর জন্য যা যা দরকারের, যে বুদ্ধিবৃত্তি অঙ্ক ইত্যাদি, এই সমস্ত যত কিছু দেখবে, ভেবে দেখবে তুমি যে যেখানে পৌঁছে গেছে, ধরো একটা সেই আকাশচুম্বী তাল গাছ বানিয়েছে দুবাইতে, যেটা সবচেয়ে লম্বা, সেইটারও যে যে ধরনের যে গাণিতিক ব্যাপার, সেই যে তার সৌন্দর্য ইত্যাদি যদি বলো, তুমি তুমি শ্রীলয় তুমি ভাবো, আমি এক সময় এরকম ভাবি, তুমি ভাবো একটা টুনটুনির পাখি বাসাকে তুমি কখনো পোস্টমর্টম করে দেখেছো? একটা টেকনিক্যাল ব্যাপার, বা একটা বাবুই পাখির বাসার করে কোথায় শেষ করেছে সেটা তুমি কিন্তু বুঝতেই পারবে না একটা বাসা দেখে, যে তাকে তুমি কখনো, কোনো মানুষ বলে এখনো বুঝতেই পারবে না যে ওইটাকে দেখে বলা আছে। বলতো ওই উইভিংটা কোথা থেকে, বা স্টিচিং বা নেটিংটা কোথা থেকে শুরু করেছিল, কোথায় এন্ড করেছিল, নোবডি ক্যান। তো এই এই ব্যাপারটা আমি বলছি যে হোয়াই উই ক্রিয়েট, এইটার মধ্যে কিন্তু একটা সবচেয়ে বড়, যেটা আমি তোমাকে বলছিলাম, যেটা আমার এই পরিণত বয়সে আমার মনে হয়
যে পারপাস একটা সবচেয়ে বড়, এটা মানুষ কিন্তু নিজেরাই তৈরি করেছে। একটা দরকার, একটা প্রয়োজন এইখান থেকেই শুরু হয়েছে। যেমন ধরো, যদি ছবি আঁকা না হতো তাহলেও কিন্তু শুরুতে হয়তো আঁকেনি কেউ। ধরো মাটিতে, বালিতে বা ভিজে মাটিতে, কাদাতে একটা বাঘ হেঁটে চলে গেছে, ধরো তুমি কিন্তু হঠাৎ ওইখানে যেতে গিয়ে ওই পায়ের ছাপটা দেখে ভীষণ ভয় পেয়ে গেলে। হঠাৎ একটা ইমেজ দেখে অনুভূতি তৈরি হয়ে গেল, ভাবো একটা ইমেজ দেখে অনুভূতি তৈরি হয়ে গেল, তুমি ভয় পেলে। অর্থাৎ একটা কোনো শেপ দেখে আমরা আনন্দ পাচ্ছি বা ভয় পাচ্ছি, একটা কোনো শব্দ শুনে আমরা ভয় পাচ্ছি কিংবা আনন্দ হচ্ছে, একটা কোনো আহ, মানে মানে কোনো একটা ব্যাপার, আয়োজন বা কোনো একটা ঘটে যাওয়া ঘটনা, সেটা একটা দেখে আমরা অভিভূত হয়ে যাচ্ছি বা অবাক হচ্ছি, মাথা খারাপ হয়ে যায় আমাদের, যে কি করে ঘটলো। এই যে ঘটনাগুলো হচ্ছে, অর্থাৎ মানে একটা আমাদের কোনো চেতনায় জিনিস একটা আন্দোলন তুলছে, বা একটা চেতনায় আন্দোলন ঢেউ তুলছে। তুলছে, তোমাকে ভাবাচ্ছে। তোমার তখনই কিন্তু মনের খোরাক, তোমার মগজের খোরাক জোগানো শুরু করে দিয়েছে। এটা কিন্তু আমরা কি একটা সেই পাখির পা ফিলিংটাকে দিয়ে, রিক্রিয়েট করতে চাইছি, যে এই ওই এই নেচার থেকেই রিক্রিয়েট করতে চাইছে মানুষ। এটাই সূত্রপাত। আমার, আমি আমি যতটা সাধারণভাবে আমার বোধ বুদ্ধির কথাই আমি বলছি, আমি কোনো থিওরি থেকে কথা বলছি না। আমার হঠাৎ মনে হলো, তাই নয় কি, মানে একটা একটা বাঘের পায়ের ছাপ দেখে সে আতঙ্কগ্রস্ত হয়ে গেল মুহূর্তে। এবং এইটা বোধহয় বিজ্ঞানের ভাষায় তার ভেতরে যে এনজাইম সিক্রেশন বলো, তার যে যা কিছু কেমিক্যাল কেমিক্যাল প্রসেস বা যে কেমিস্ট্রি অফ আওয়ার হিউম্যান বডি, যেটা আমরা কেমিস্ট্রি বলি, যেটা ধরো কখনো রাগের মাথায় আমরা বলছি অ্যাড্রিনালিন, যখন কোনো নিউরনের অ্যাক্টিভিটিস, বা কোনো একটা হাসির বা এর জন্য একটা কোনো গ্ল্যান্ড আমাকে একটা ডেফিনিট কোনো একটা এনজাইম সিক্রেশন হচ্ছে, তার ফলেই আমার একটা কোনো অনুভূতি তৈরি হচ্ছে। এই যে একটা অঙ্কের ব্যাপার যেটা, সেইটা কিন্তু বাঘের পায়ের একটা মাটিতে ছাপ দেখে কিন্তু একই ঘটনা ঘটছে। তার কিন্তু হৃদকম্পন বা হার্টবিট বেড়ে যাচ্ছিল, অথচ কিন্তু ওইটা নকল, ওটা কিন্তু নয়। এমনও হতে পারে যে তিনটে গোল পা, সামনের ছোট তিনটে গোল পা, গোল ছাপ, আর পেছন দিকে একটা বড় গোল ছাপ হলে বাঘের পায়ের মতন হয়, সেটা তার জ্ঞান তৈরি হয়েছিল। এবং ওইরকম একটা অন্য কোনো কাঠ পড়ে বা কোনো একটা জিনিস ফল পড়ে ওইরকম তিনটে, একটা কাকতালীয় ব্যাপারও হতে পারে, কিন্তু সেরকম একটা কতগুলো তিনটে উপর থেকে ছোট ছোট ফল পড়ে, একটা বড় ফল পড়ে এরকম একটা দাগ হয়ে গেল, তা দেখেও কিন্তু তার একটা মনে আতঙ্ক হয়ে গিয়ে তার কিন্তু শারীরিক যে কেমিস্ট্রি সেটা পাল্টে যেতে থাকতে পারে, আমার মনে হয়। আমার এটা বিশ্বাস করতে ইচ্ছে করে, এরকম হতে অসাধারণ পারে। বললেন। আবার আবার একটা আবার একটা তিনটে স্ট্রেট লাইনের মতো কোনো জিনিস সেই কাদাতে দেখে আমার খুব আনন্দ হলো। এখানে একটা বিশেষ পাখি হেঁটে গেছে, হয়তো সেই পাখিটা এই দিকে গেছে, এবং আমি তখন কিন্তু বাঘের পায়ের ছাপ মনে করে যেটা দেখে আমি পিছিয়ে এসেছিলাম, অন্য একটা ছাপ দেখে আমি কিন্তু এগিয়ে গিয়ে খুঁজতে চেষ্টা করলাম যে এটা হয়তো একটা কাকড়া হতে পারে, এটা হয়তো পাখি হতে পারে। সেই ছাপ কিন্তু আমাকে আনন্দ দিচ্ছে, আমাকে কিন্তু এগিয়ে যেতে বলছে। তখন আমার আমার বডি ফ্লুইড অন্যভাবে, আমার এনজাইমস অন্যভাবে সিক্রেশন হচ্ছে, এবং আরেকটা কেমিস্ট্রি তৈরি হচ্ছে। এটা আমার বিশ্বাস করতে ইচ্ছে করে। তো সেই যদি হয়, তাহলে আমরা এখন একটা মোটামুটি একটা জায়গায় আসি, যে আমরা ছবি আঁকছি কেন, বা যে কোনো আর্ট ফর্মে আমরা যেন কেন করি। তার একটা হচ্ছে যে হয়তো যে আমাদের একটা ওইরকম একটা কোনো মিডিয়াম, সামনে একটা কোনো রূপ, সেটা শব্দ দিয়ে হতে পারে, ধ্বনি দিয়ে, অথবা পরবর্তীকালে এখন সেটাকে অক্ষর দিয়ে হতে পারে, বা স্পেস দিয়ে হতে পারে, বা রং দিয়ে হতে পারে, আরো যে কোনো ভাবেই হতে পারে। সামনে একটা উপলক্ষ, অর্থাৎ কিনা একটা কোনো রূপ, কোনো একটা রূপে আমাদের সামনে থাকে যদি, তাহলে আমরা তাকে নিয়েই আমরা নিজেদেরকে চালিত করতে পারি। এটা হয়তো আমাদের একটা অভ্যেস, বহু বছর ধরে, বহু সময় ধরে, জানো। তাহলে তো সমীর দা এটাকে একটা নেশার মতো বলা যায়, যে
আপনি ধরুন একদিন আম, রবীন্দ্রনাথের একটা লেখা পড়ে, একটা গান শুনে আপনার এত ভালো লেগেছিল, আপনার চেতনায় এমন আন্দোলন তুলেছিল যে আপনি সেই ক্রমাগত খুঁজে যাচ্ছেন, সেরকম একটা আন্দোলন আপনার মনে যখন আবার নিজের থেকে উঠলো, সেটা আপনি লিখে ফেললেন, সেটা আপনার কবিতা হলো। তো হুম সেই আন্দোলন বা সেই ফিলিংটা, আপনি যেটা বললেন, সেই কেমিক্যাল রিয়াকশনটা বা সেই ভালো লাগাটা বা বিষাদটাও তো এক ধরনের ভালো লাগা, মেলানকলি বলুন বা নস্টালজিয়া বলুন, সেটাও এনজয় করার মতো। সেই যে হুম হুম সেই যে ফিলিং গুলো, সেগুলো রিক্রিয়েট করতে চাইছি, সেগুলো আবার ফিরে আসুক, সেই ফিলিংটার রাইট। অ্যাডিকশন। হুম ওটা একটা নেশার মতো, সেই ফিলিংটার জন্য, সেই ফিলিংটাকে ছুঁয়ে দেখতে চাইছি আবার। কেউ হয়তো তার প্রথম কারেক্ট। প্রেমটাকে ছুঁয়ে দেখতে চাইছে। হুম। হ্যাঁ, এই তোমার এখানটা খেই ধরে আমি বলি, হ্যাঁ সত্যি। অর্থাৎ আবার দেখো, আমি একটু আগে যেটা বলছিলাম যে তার জন্য তোমার একটা সামনে একটা কোনো একটা মূর্তি থাকতে হবে। মূর্তি মানে মূর্তি নয়, আমি বলছি যে একটা কোনো রূপে, কোনো রূপে তোমার সামনে একটা কিছু থাকতে হবে। ইমেজারি। ইমেজ হতে পারে, সাউন্ড হতে পারে, একটা হাওয়া হতে পারে, একটা কিছু না, নাথিং হতে পারে। আমি বলছি যে কিছু একটা কোনো রূপে। অর্থাৎ এই রূপটা কিন্তু মানে ক্ষিতি অফ তেজ মরুদ বোমের মতন আর কি। সেটা আগুন হতে পারে, সেটা হাওয়া, বা একেবারে শূন্য হতে পারে। কিন্তু তোমার সামনে একটা কিছু থাকতে হবে যাকে নিয়ে তুমি তোমার জীবনটা তোমার যাপন হবে আর কি সারা। এইটা কিন্তু আমাদের অন্নবস্ত্র বাসস্থানের পরের একটা ঘটনা। এটা কিন্তু আমাদের যে এসেনশিয়াল, যে বেঁচে থাকার যে ব্যাপার, তারপরে যেমন একটু আগেই আমরা বলছিলাম যে মেটেরিয়ালটাকে আলাদা করলে মনটাকে কিন্তু কোনো জিনিসভাবে খুঁজে পাবে না, সেটা একটা শূন্য। কিন্তু তার যে সাংঘাতিক একটা মানে একটা পাওয়ার, তার যে একটা সাংঘাতিক এনার্জি এবং একটা চালিকা শক্তি আমাদের এই মন, সেইটার জন্যই কিন্তু মানুষ মানুষ হয়েছে আর কি। আবার তুমি তোমার পেন্সিলে ফিরে গেলেও অন্যরা যে সেটা করে না, বা তার চেয়ে বেশি, আমাদের চেয়ে বেশি তাদের মন আছে, সেটাও কিন্তু অস্বীকার করার নেই। কারণ কি, সেই দিকটা আমরা এক্সপ্লোর করিনি, এখনো করতে পারিনি। আমাদের প্রায়োরিটিতে যেগুলো থাকে না, একটা প্রায়োরিটি বলে আমাদের একটা সবচেয়ে বড় ব্যাপার আছে, যেটা হুম। জরুরি, একটা প্রায়োরিটি, আমরা সেটাকে নিয়ে চলতে থাকি বেশি। তাই যদি, আরেক আচ্ছা চল আমার আর্টে ফিরে আসি। প্রতিটি জিনিসে অণুতে অণুতে, কণাতে কণাতে গল্পের সহস্র ধারা, তুমি এর কোনো খেই পাবে না। কিন্তু বোধ বুদ্ধি আমাদের কি, সেটা তুমি বুঝতে পারবে না। যেমন এই দেখছি, আঁকছি তো বটেই, এই যে দেখছি, দেখে যে একটা অনুভূতি বলছি, চিরকাল আমরা জন্ম থেকে যে চোখের মধ্যে যে ছবি পড়ে, রেটিনাটা 2 ডাইমেনশনাল, আমরা সেটা 3 ডাইমেনশনাল করে দেখে এই যে ডিস্টেন্স গুলো বুঝি, সেটা কিন্তু টোটালটা একটা ভুল। এবং সেই সারা জীবন একটা ভুলের মধ্যে দিয়ে চলে গেলাম। এই যে রেটিনাতে ছবি পড়ে যখন, সেটা যে একটা আপসাইড ডাউন, একটা ইনভার্টেড ইমেজ, মাথাটা নিচের দিকে, পাটা উপরের দিকে করে পড়ে, ব্রেন সেটাকে উল্টো করে বোঝে। অর্থাৎ সত্যি কথাটা কিন্তু আমরা অনেক সময় জানিই না, মিথ্যে দিয়ে সারা জীবন কাটিয়ে দিলাম। কি একটা অদ্ভুত অদ্ভুত ভাবনার ব্যাপার বলতো। ছবি হুম। আঁকবো, ছবি কি করে দেখবো, তার আগেই আমি যখন ভাবছি যে আমার চোখের মধ্যে যে জিনিসটা দেখতে গিয়ে, যে চোখের মধ্যে রেটিনাতে যে ছবিটা তৈরি হয়, সেটা একটা ইনভার্টেড ইমেজ, এবং সারা জীবন সেটা কেউ জানেই না। এই ভুলটা যে সোজা করে দেখে, সেটাই আসলে ভুল, এবং সারা জীবন চালিয়ে গেল ওই ভুলটা জেনেই। কি অদ্ভুত অদ্ভুত ব্যাপার। তেমনি অঙ্ক, সংখ্যা, এগুলো তো একেবারে অদ্ভুত অন্য রকমের অনুভূতি দিচ্ছে। কাম সেই ব্যাক টু, মিথ্যেটাই সেই মিথ্যেটাই বা সেই সেই যে একটা রিয়েলিটি যেটার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, সেটাকে আমরা রিক্রিয়েট করছি আর্টে। এক্স্যাক্টলি। তাহলে তোমাকে এক লাইনে ছেড়ে দেওয়া যায়, এক্ষুনি আমরা আমাদের আলোচনা শেষ করতে পারি, যে বিশাল মিথ্যেটাই হচ্ছে শিল্প। বিশাল মিথ্যেটাই হচ্ছে শিল্প। কারণ কি, মিথ্যেটা বিশ্বাস করাটাই হচ্ছে অনুভূতি। সত্যিটা অনুভূত হয় না, সত্যিটা অনুভব করা সম্ভব নয়। না, প্রথমে হয়তো শিল্পকলা, আমি যেরকম বললাম, পায়ের ছাপ থেকে যেরকম বললাম, বা বা সূর্যোদয় দেখে আনন্দ হলো, সূর্যোদয় দেখে হয়তো আনন্দ হলো, হয়তো সেটাই আমাদের প্রথম শিল্প হতে পারে। একটা রং হতে পারে, একটা ফর্ম হতে পারে, একটা অ্যাক্টিভিটি হতে পারে। সেটা হচ্ছে যে অন্ধকারের পরে একটা গোলাকার জিনিস, সেটা আসার আগে আভাস দিচ্ছে আকাশে আলো, এবং তারপরে একটা অদ্ভুতভাবে একটুখানি উঁকি মেরে, তারপরে একটু উঁকি মেরে আকাশে টুক করে উঠে পড়লো। বিশালতাটাও কিন্তু এতদূর। আমাদের মনে ভয় জাগায়, মানে যেমনি আমরা যেটা যেটা ধরুন পাহাড় দেখে হয়, সমুদ্র দেখে হয়,
সূর্য আকাশ দেখে হয়। আবার ভেবে দেখবেন যে যারা যারা আদিবাসী, সে আদিবাসীদের মানে যারা আদিবাসী বলা ভুল, আমরাও আদিবাসী ছিলাম, এখন হয়তো আমরা একটা অন্যরকম হুম বিহেভ হুম করি, কিন্তু তাদের দেখবেন যারা যারা হয়তো নেতা টেতা গোছের, তাদের একটু ডিফারেন্ট টাইপের একটা পোশাক। তারা হয়তো বেশি হুম ফ্ল্যামবয়েন্ট, তাদের মাথায় এত বড় একটা হেড গিয়ার, তাদের হাতে একটা বিশাল বড় ওই অমুক তমুক ড্রেস। তারা কিন্তু এই বিশালতাটাকে একটা ইমিটেট করতে চাইছে। এবং এই যে একটা ফিলিং, সেই ফিলিং গুলোই আমাদের মনে কিন্তু বারবার ছাপ ফেলে যায়, যে কারণে সূর্য আঁকে মানুষ, সূর্য বাচ্চারা। আঁকে, শুধু সূর্য আঁকে না, মানে কিরকম তুমি অবাক হয়ে যাবে। হয়তো একটা গ্রামের ছেলে যে জীবনেও পাহাড় দেখেনি, তুমি দেখবে, বা জঙ্গলে থাকে যে যে জীবনেও পাহাড় দেখেনি, তাকে যদি একটা ছবি আঁকতে দাও আজকের ক্ষেত্রে, কেননা তার কাছে এখন আমাদের নানা রকম মানুষের জীবনযাত্রাতে সুবিধার জন্য, আবার প্রয়োজনের জন্য, অথবা আবার বলছিলাম যে অন্য লোকের লাভ লোকসানের হিসেবের জন্যই জঙ্গলের মধ্যেও কিন্তু কাগজ পেন্সিল চলে গেছে, কিন্তু পাহাড়টাকে নিয়ে সে যেতে পারেনি ওখানে। তুমি অদ্ভুত ভাবে দেখবে, আমি তোমায় বলছি, যে কোনো একটা ছেলেকে তুমি যেটা কোনো ছবি আঁকতে দাও, প্রায় 100 ভাগের 100 ভাগ সে জঙ্গলে যে আছে সে, আর একেবারেই যে 100 তলা বাড়ির মানে 86 ফ্লোরে এয়ার কন্ডিশন ঘরের মধ্যে জন্মেছে সে, এই দুজনেও কিন্তু একটা পাহাড় আঁকে, পিরামিডাল একটা শেপ অথবা সিঙ্গারা মতন দেখতে, আর তারপরে একটা সূর্য আঁকে, তার মানে গায়ে না সজারুর কাটা, মানে মাথায় কাটাওয়ালা একটা সূর্য আঁকে, চুলো আল্লাহ। হ্যাঁ, এইটা করতে কে এলো, এটা আমার কাছে অস্বাভাবিক একটা ইয়ে দেয় আর কি, মানে বিস্ময়, যে এটা কিন্তু তুমি যে কোনো একটা কাউকে দেবে, তারা দেখবে পাহাড়, তার ফাঁকে একটা একটা মানে মাথায় কাটাওয়ালা একটা সূর্য। এই সূর্যটা হচ্ছে কিন্তু আলোর রে, সেটাকে একটা আঁকে। এখন এই যে পায়ের ছাপ বললাম, এই যে সূর্য ওটা বললাম, এই যে ফুল ফোটা বললাম, এই যে পাখি ওড়া বললাম, এই যে আকাশে নীল বললাম, সাদা মেঘের ভেলা বললাম, এগুলো কিন্তু একেবারে প্রিমিটিভ টাইমে, শিক্ষা অশিক্ষার কোনো ব্যাপারই নয়, এই ফর্মগুলো কিন্তু ছিলই, নেচার কিন্তু এগুলো তোমায় দিচ্ছিল। এবং সেইগুলো দেখে তোমার কালো রকম মেঘ দেখলে তোমার ভয় হচ্ছিল, সাদা মতন মেঘ দেখলে তোমার গান গাইতে ইচ্ছে করছিল। এটা কিন্তু ওই প্রকৃতির তৈরি শিল্পকর্ম যেটা ছিল, সেই ফর্ম দেখে তোমার কিন্তু মনের মধ্যে একটা, তোমার ফিলিং যেটা তুমি বলছো, যে তোমার একটা অনুভূতি তৈরি হচ্ছিল, ওটা হচ্ছিলই আর কি। তাহলে যদি এখন দেখো যে সূর্য উদয় হয়, যখন সূর্য উদয়, এটা দেখবে যে কোনো মানুষের ক্ষেত্রে কিন্তু আনন্দের এবং পছন্দ করে। আর একটা অন্ধকার সব মানুষ পছন্দ করে না, ভয় পায়। এই যে ব্যাপারটা, এটাতে থেকে আমরা তাহলে প্রথমে নিতে পারি কি, তুমি যদি এখন ছবি আঁকার একটা খানিকটা পোস্টমর্টেম করতে চাও, মানে ভাঙো, তাহলে সূর্য কি গোল বলে, সূর্য কি লাল বলে, সূর্য কি আলো বলে, সূর্য কেন ভালো লাগে সূর্যোদয়, ঘটনাটা তা নয়। আবার বলছি পারপাস, অর্থাৎ মানুষের শুরুতে যখন মানুষ অন্য জন্তু জানোয়ারের সঙ্গে প্রাণীদের মতন কমন প্রাণী ছিল, তখন কিন্তু অন্ধকারকে সে ভয় পেত, কারণ তার একটা শক্তিশালী অন্য কেউ তাকে যে ক্ষতি করবে, সেটা সে কোথায় আছে, হাতের কাছে না দূরে, সেটা কিন্তু সে অন্ধকারে বুঝতে পারত না। তাই সূর্য যখন উঠতো, তখন সে দেখতে পেত যে কাছে দূরে কি কি আছে না আছে, তাই সে খানিকটা নিজের বুদ্ধিমতে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে পারত। এটা একেবারে সার্ভাইভালের গোড়ার কথা। তাই সূর্য ওঠার যে আলো, সেটা কিন্তু আমাদের পারপাস, যে আলো জ্বললে আমাদের আনন্দ হয়, তার মানে আমরা অনেক ভয় থেকে বাঁচতে পারছি। এই যে ভয় থেকে আমাদের এটা একটা কি আমরা দিল। জেনেটিক্যালি ক্যারি করছি সমীরদা? জেনারেশন হ্যাঁ, আফটার জেনারেশন এই ইনফরমেশন গুলো, এগুলো কি আমরা জেনেটিক্যালি, এই মানে একটা বাচ্চাকে কি শিখিয়ে দিতে হয় যে সূর্য উঠেছে, না আলো এসছে, আনন্দ করো? এটা তাহলে আমরা না জেনেটিক্যালি ক্যারি না করছি। না, একেবারে জিনে আছে, এক্স্যাক্টলি তুমি তাই বলছো যা। তাই হয়তো পণ্ডিতরা বলবেন, আর আমি যেহেতু ওইগুলো অতগুলো আমি পড়াশোনা করতে পারিনি, কিন্তু আমার বিশ্বাস হয় যে এটা ওই জেনেটিক, এটা কিন্তু ওইভাবেই এসেছে। কারণ কি, কেন কেন বলছি, আমি না এই প্রাণী, অন্য প্রাণী বাড়িতে রাখতে, মানে যাদের প্রাণ আছে, এমনকি গাছও বাড়িতে রাখতে আমি পছন্দ করি না। কারণ আমি যখন তাকে চিনি না, যে সেই গাছটাকে যে প্রাণ আছে, সেটা আমি জগদীশ বাবুর
থেকে যখন শিখলাম যে গাছেরও প্রাণ আছে, তাই থেকে একটা ভয় হয়ে গেল যে আমি গাছের যে অনুভূতিটা আমি বুঝতে পারি না, তাই আমি ওকে বাড়িতে রাখা, ওকে যখন খুশি জল দেয়া, যখন খুশি ওকে ছায়া দেয়া, এসব বোধহয় আমি ঠিক ঠিক করতে পারি না, কারণ আমি ঠিক জানি না ওর কি জানা। তাই জন্য আমি পাখি পুষতে বা কোনো কুকুর পুষতে, বিড়াল পুষতে আমি পক্ষপাতী নই, কারণ আমি যেহেতু ওদেরকে জানি না ঠিক কি কি চায়। আমার কাছে একটা কুকুর বা বিড়াল পোষাকে একটা পুতুলের মতন সফট টয় যেটা তৈরি করছে না আজকাল, সফট টয়, সেরকম একটা আলংকারিক দিক, মানে ওটা একটা তার নিজের হুইমস, তার শখ মেটানোর খেলনা মনে হয়, কিন্তু তুমি প্রাণ নিয়ে খেলছো। এখন এই একটা অদ্ভুত ঘটনা আমার একটা মনে হয়। কিন্তু আমার মেয়ে তার কাজের জন্য, সে ফিল্মের দরকারের জন্য একটি ছোট্ট হাতের মধ্যে থাকে এরকম সাইজের একটা খরগোশের বাচ্চা সে 25 টাকায় কিনেছিল, সে একটা শুটিং এর কাজে লাগাবে বলে। এখন সেই খরগোশটা এমন একটা সময় কিনেছিল, সে একটা মানে একেবারেই মানে ডিম থেকে বেরোনো মার্কা ব্যাপার। খরগোশ ডিম থেকে বেরোয় না, আমি যা বলছি যে জাস্ট সে জন্মেছে এরকম একটা শেপের এটা কিনেছিল, কিনে তাকে কদিন খাইয়ে দাইয়ে, পাতা টাতা খাইয়ে, যা যা বলেছে অন্যরা সেসব করে টোরে বাঁচিয়ে রেখে তাকে দিয়ে একটা শুটিং করে। একটা শিশু খরগোশের একটা দরকার ছিল, সে তার একটা অ্যাক্টিভিটি দেখানোর জন্য, একটা ছবিতে সিনেমা করার জন্য একটা ছেঁড়া তবলার মধ্যে সে থাকতো, সে মুখ বাড়াতো, ইত্যাদি ইত্যাদি করবে বলে নিয়েছিল। কাজ শেষ হয়ে যাওয়ার পর সে ওই ওই খরগোশটা 25 টাকায় কিনেছিল, সে ওটাকে মোটামুটি 10-12 টাকা অথবা 5 টাকা 7 টাকা যাই পায়, সেইটাতে ও আবার ওই দোকানে গিয়ে বিক্রি করতে চায়। যে ওটা হচ্ছে সে পুষতে যাওয়াটা ওর কাছে একটা বার্ডেন, মানে ও আবার ওই সময় দিতে পারবে না ওকে পুষতে পারার জন্য। তারপর যে দোকান থেকে কিনেছিল সেই দোকানে ফেরত দিয়ে বললো তুমি এটা কিনে নাও, আমাকে অল্প কিছু পয়সা দাও। কিন্তু ওখানে গিয়ে না হঠাৎ এই 7 দিনের মধ্যে তার একটা আত্মীয়তা তৈরি হয়ে যায় এই খরগোশের বাচ্চাটার সঙ্গে। তাই ওখানে গিয়ে দেখলো যে একটি খাঁচাতে যে স্পেসে 3টে খরগোশ থাকা দরকার, সেই স্পেসে 25টা খরগোশ রাখা আছে। তাই এ ওর চোখের উপরে, নাকের উপরে নখ ফুটিয়ে, মাথার উপর দিয়ে খাবার টাবার খেয়ে এরম ভাবে আছে। তো ও বিক্রি করতে গিয়ে ওটাকে আর বিক্রি করতে পারলো না, হঠাৎ খরগোশ সম্বন্ধে তার জ্ঞানটাই পাল্টে গেল। তো সে ওই দোকানে গিয়ে বিক্রি করতে পারলো না, সে বাড়িতে আবার ফেরত এলো মানে ওর হস্টেলে ফেরত এলো। সে জুতোর বাক্সতে গোল গোল ফুটো করে তার মধ্যে করে রেখে, হাওয়া ঢুকবে করে, সে বাসে করে কোলে করে নিয়ে সে ওখান থেকে নিয়ে এসে শহরে আমার বাড়িতে এসে এটা রেখে গেল। এবার আমি তাকে কি করব, আমার একটু ইচ্ছে নয়, কিন্তু সে আমার বাড়িতে রয়েছে, তো আমাদের বাড়িতে সে থাকে। আমি তাকে খাঁচাতে রাখিনি, ঘরের মধ্যে ছেড়ে রাখলাম। তাকে আমরা পাতা লতা দিই, যা কিছু জানি, সে পাতা খায়, সে বাঁধাকপি খেতে পারে, তাকে আমরা বাঁধাকপি দিলাম, তাকে আমরা আবার ধনে পাতাও দিলাম। ধনে পাতাতে একটা মশলা গন্ধ আছে বলে ভাবছি যে ওকে এবার পাতা দিলাম, কিন্তু পাতা মশলাওয়ালা পাতা দিলাম, বুঝতে পেরেছো? স্পাইসি। তারপরে তাকে আমি বিস্কুটও দিলাম। ও না সবই খায় জানো, খেতে খেতে ও আমাদের সঙ্গে শোয়। ও দুপুরবেলা আমরা শুলে ও এসে ঠিক বিছানাতে এসে বালিশের ওপরই শোয়। এইখানে মুশকিলটা হচ্ছিল যে এইবারে যেটা আমি যে ভয়টা পাচ্ছিলাম যে ওকে আমি কি করব। আমরা কোথাও যেতে গেলে তাহলে ওকে রেখে গেলে, খাবার টাবার দিয়ে রাখলে, তারপরে দেখলাম যে সন্ধ্যেবেলা ফিরে এলে সেটা অসহায়, যে কোনোটাই খাইনি কিছু খাবার দাবার। তো এই একটা অদ্ভুত ভাবে ওর একটা মন কাজ করছে, সেটা আমি বুঝতে পারছি। এটা অদ্ভুত ভাবে মন, কিন্তু সে মনে কি বলছে চাইছে সেটা আমি ধরতে পারছি না। কিন্তু একটা অন্য জন্তু জানোয়ারের থেকে খাবার পেলেই খাচ্ছে না সে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যথেষ্ট যে খাবার দিয়েছিলাম, গাজর দিয়েছি, এই দিয়েছি, তাই দিয়েছি, নানান কিছু, শুকনো খড়, কাঁচা ঘাস, কোনোটাই সে খায়নি। এ থেকে আমার আরো কষ্ট দুঃখ যেমন হচ্ছে, তেমনি আরো মায়ায় জড়িয়ে পড়ছি। এবারে তোমায় গল্পটা এত লম্বা করবো না, তুমি বুঝতে পারবে। সেটা হচ্ছে যে আমরা যখন অন্য কোথাও 2-3 দিনের জন্য যাচ্ছি, তখন একটা প্লাস্টিকের একটা ঝুড়ি, মানে ঢাকনা দেওয়া একটা বাস্কেট, মানে একটা বক্সের মধ্যে নিচে একটা বেড করে ওকে শোয়ার জায়গা, মানে বসার জায়গা করতে, তার মধ্যে কিছু খাবার দাবার দিয়ে ঢাকনা দিয়ে সেটাকে নিয়ে আমরা গাড়িতে করে ওকে নিয়ে চলে যাই, এবং যেখানে গিয়ে হোটেলে থাকি বা বন্ধুদের বাড়িতে থাকি, আত্মীয় বাড়িতে, সেখানে ওকে আমরা রাখি, একটু ছেড়ে দিই, একটু করি। এরকম একটা সময়তে একটা জায়গায় গিয়ে ওকে ছেড়ে দিয়েছি। ছেড়ে দিতে সে কি করলো, ডান দিকে চলে গেল, দরজা দিয়ে ফট করে বেরিয়ে বাড়িটা ডান দিকে চলে গেল। তা আমরা তখন খুঁজতে গিয়ে দেখলাম যে খুব দ্রুত সে একটা গাছের আড়ালে ওই ঝোপের তলায় করে চলে গেল।
খোঁজ খোঁজ কেন, কুকুরে তাকে কামড়াতে পারে, অনেক কিছু হতে পারে। কিছুক্ষণ পরে না, তখন খুঁজতে খুঁজতে যখন দেখলাম কোথাও খুঁজে পাচ্ছি না, সে বাড়িটা বাদিক দিয়ে সে আমাদের কাছে চলে এসছে। অর্থাৎ সে কিন্তু বেরিয়ে পুরো বাড়ি পরিক্রমা করে ঘুরে চলে এসছে, জানো তো। তার এই যে ভূগোলের জ্ঞান কোত্থেকে হলো জানি না, সে গেল ডান দিকে, বাদিক দিয়ে চলে এলো, জানো তো, পুরো বাড়িটা ঘুরে। এটা আমার কাছে খুব আশ্চর্যের লাগলো যে এই যে বোধ কোত্থেকে শিখলো। সে তো জন্ম থেকে মানুষের সঙ্গে, আমাদের সঙ্গে বসবাস করেছে, তো জঙ্গলে ঘরেইনি, কিছুই করেনি। এটা একটা তার দিক সম্বন্ধে আইডিয়া বা এই ধরনের কি, কোথায় তার মাথায় কম্পাস রাখা আছে না কি জানি না। আর একটা সোজা সহজটা বলি, যেহেতু আমি গ্রামের ছেলে, আমার ছোটবেলাটা একেবারে অজপাড়াগায়, সে সমস্ত গল্প ভারী সুন্দর, আমার বোধ বুদ্ধির সবচেয়ে সাহায্য করেছে সেগুলো। একটা জিরো, একটা মানে সভ্যতার আলো পৌঁছয়নি এরকম একটা গ্রামে আমি ভাগ্যক্রমে জন্মেছিলাম বলে আমার একেবারে খরগোশটার মতনই অবস্থা, মানে একেবারে জিরো থেকেই আমি সব দেখতে দেখতে আসছি। এবং দেখতে দেখতে আমি প্রায় আইফেল টাওয়ারে মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কলকাতা কোন দিকে খুঁজতে পারছি। মানে বিরাট একটা লম্বা আমার জার্নি, বুঝেছো। আচ্ছা, প্রত্যেকটা সময়তে মনে হচ্ছে এটা শিক্ষা অথবা আনন্দ বা কিছু একটা। কিন্তু এই খরগোশটাকে আমি আবার ওই বাড়িতে ছেড়ে দিয়েছিলাম, একটা কাঁঠাল গাছের গোড়ায় চলে গিয়ে সে শিকড়গুলো থেকে প্রায় 10 ফুট দূরে হঠাৎ মাটি খুঁড়তে শুরু করলো। এবং দ্রুত তার হাত পা দিয়ে মাটি খুঁড়ে সে খানিকটা খোঁড়ার পরে যেটা পেল, সেটা হচ্ছে যে ওই শিকড়ের ব্রাঞ্চ, শিকড়ের আরো সরু শিকড়ের আরো সরু শিকড়, সেরকম একটা দূরত্ব জায়গাতে সে কচি কচি শিকড় খুঁজে বের করলো এবং সেগুলো সে চিবিয়ে খেতে পারে। তার একটা মিষ্টি নরম দুর্বল শিকড় সে কিন্তু খুঁড়ে বের করে খেলো। এইটা ওই আমাদের ছেলেরা যেরকম ভাবে সিঙ্গারা পাহাড় আঁকে, খাড়া করা চুলালা সূর্য, এই খরগোশটা কিন্তু আমার সামনে দেখিয়ে দিল যে শিকড় থেকে 10 ফুট দূরে খুঁড়লে শিকড়ের ব্রাঞ্চের থেকে ব্রাঞ্চের যে সরু শিকড় সেটা ওখানে আছে, এবং সেটা খুঁড়ে সে খাবারের জিনিস খুঁজে পেল। এটা তুমি কিভাবে ব্যাখ্যা করবে আমায় বলো। অর্থাৎ জিন জেনেটিক কি আমি জানি না, তো মানে কিন্তু আর্ট ওই ব্যাপারটা ইনগ্রেইনড আমাদের মধ্যে, ওই যে একটা নতুন কিছু খোঁজা বা ওই যে একটা আমাদের জার্নি, জার্নি, নতুন এই কিছু দুটো খোঁজা, শব্দ সেটাই ধরে আমাদেরকে থাকো, আর্ট। এই দুটো শব্দকেই ধরে থাকো। একটা হচ্ছে জার্নি, এই চলার পথে তোমার দুপাশে যা পাবে সেই তোমার জ্ঞান, চলার পরে দুপাশে যত মানুষ পাবে সেই তোমার শিক্ষা। অর্থাৎ এই এই যে তোমার যে পথ চলা, এই যে তোমার, তুমি যেখানে জন্মেছো সেখান থেকে তুমি যে পথে চলতে চলতে এখানে এসেছো, সেগুলোকে আমরা না ব্যাক করছি না, সেই পথের দুপারে যা আছে দুপাশে সেটাই তোমার নলেজ ব্যাংক, বুঝেছো। প্রত্যেকেরই তাই। অর্থাৎ এই দুপাশে যা বই পড়েছো সেই তোমার বুদ্ধি, যত লোক যা কিছু বলেছে সেই তোমার বুদ্ধি, যতগুলো গাছ দেখেছো সেই তোমার গাছ চেনা, যতগুলো ফল খেয়েছো সেই তোমার ফল চেনা, বুঝেছো। তুমি অন্য জায়গায় খাওনি বলে তুমি সেটা জানো না। এটা একটা অদ্ভুত ঘটনা ঘটে, আর বাদ বাকিটা মিথ্যে। মানে সূর্যোদয় দেখাটাই ছিল। যেটা, হ্যাঁ, ওটাও একটা জিনিস। আর একটা যেটা বারবার স্যার বলছিলাম, সেটা হচ্ছে ওই যে দেখবেন যে ট্রাইবাল, আমার বারবার খুব ট্রাইবাল কালচারটাকে খুব ফ্যাসিনেটিং লাগে, কারণ আমার মনে হয় যে আমি সেখানেই আমাদেরকে খুঁজে পাই, মানে আমাদের যে ভাবনা চিন্তাগুলো খুঁজে পাই। দেখবেন ওদের ডান্সের মধ্যে একটা, মানে সব জায়গাতেই, সারা পৃথিবীর যেখানেই যাবেন সেখানে দেখবেন যে একটা জন্তু জানোয়ারকে ইমিটেট করার ব্যাপার আছে। কোথাও ময়ূরের পালক লাগিয়ে আপনি সেটা পশ্চিমবঙ্গের আহ আদিবাসীদের মধ্যেও দেখবেন, আবার হয়তো আপনি যদি পাপুয়া নিউ গিনিতে যান ওখানেও তাই দেখবেন যে একটা ময়ূরের পালক লাগিয়ে ময়ূরের মতো কেউ বিহেভ করছে, ওটা তার কাছে আর্ট। ওই যে ভালো লাগাটা সেটা রিপিট করছে। কোথাও হয়তো দেখা গেল যে একটা গাছের মতো গাছের পাতা লাগিয়ে সে গাছকে ইমিটেট করছে, তার হয়তো সেই ঝড়ে দাঁড়িয়ে সেই যে ফিলিংটা হয়েছিল সেই ফিলিংটাকে সে ফিরিয়ে আনার চেষ্টা করছে। এসব বোঝা গেল। আমি বলছি যে এইটা থেকে ধরুন যদি বেরিয়ে আসি, কোথাও গিয়ে দেখবেন যে মানে সেই কেভ পেন্টিং গুলো, সেখানে মানুষ প্রথম যে কেভ পেন্টিং করছে মুখের মধ্যে রং নিয়ে হাতটা রেখে, সবাই তারা যে একটা পুরো ফ্যামিলি হোক, একটা দল হোক, গোষ্ঠী হোক, তারা সকলে নিজের হাতের একটা ছাপ ফুঁদিয়ে সেখানে করে রাখলো। তো আমাদের যেমন আমরা প্রত্যেকেই আমাদের জন্মের প্রথম দিন থেকে যেটা আমাদেরকে তাড়িয়ে বেড়ায়, যেটার জন্য আমরা এত কিছু করি, সেটার কারণ একটাই, মৃত্যুকে ভয়। সবকিছুর পেছনে একটাই কারণ, মৃত্যুকে ভয়। তো এই আর্টের মধ্যে কি কোথাও একটা অমর হওয়ার চেষ্টা নেই? না, না, আর্টের মধ্যে না অমর হওয়ার চেষ্টা নেই। অমর হওয়ার নানানবিধ বক্তৃতা আছে শুধু মানুষের, তারা বোঝাবার চেষ্টা করে অমর হওয়ার।
তারা বোঝার চেষ্টা করে যে পর প্রজন্মের জন্য কিছু করে যাওয়ার। তারা সবসময় মনে হয় যে এটা একটা শিক্ষা দেয়া, জ্ঞান দেয়া, অমর হওয়ার একটা, যে এটা বক্তৃতাতে আছে, কিন্তু মন থেকে নিজে সে ভালো করেই জানে যে একটা সবকিছুর একটা সীমা রয়েছে আর কি। আমি এই ছোট, এবং একটু আগে যেটা বলছিলাম যে কত ছোট এবং বড় বোধ বুদ্ধি আমাদের আসলে নেই। আমরা আমাদের কতগুলো অঙ্ক পর্যন্ত আমরা 2000, 5000, 2 লক্ষ, 1 লক্ষ, মিলিয়ন, বিলিয়ন বলতে পারি, কিন্তু বিলিয়ন লাইট ইয়ার্স মানে যে কত দূর, সেটাকে আমাদের কোনো কারণেই বোধবুদ্ধি নেই। এটা শুধুমাত্র অঙ্কই রয়ে গেছে। এই ক্যালকুলেশনের মধ্যেই 15 বিলিয়ন লাইট ইয়ার্স এন্ড 30 বিলিয়ন লাইট ইয়ার্স এর মধ্যে যে তফাৎ, এটা যে এক্স্যাক্টলি ডাবল নয় বা কিছু নয়, মানে তার যে পরবর্তীকালে গেলে তার যাত্রা, গতি, অমুক অমুক, এই সমস্ত গুলো কিন্তু কোনো বোধবুদ্ধি আমাদের নেই। আমাদের নেই, আমি বিশ্বাস করি না আমাদের আছে, নেই। এটা শুধুমাত্র একটা একটা ফর্মুলা বা একটা অঙ্কের উপরে বেস করে আমরা চলি, একটা প্রবাবিলিটির উপরে বেস করে চলি, এবং কালকে সেটা আবার মডিফাইড করছি, এই সমস্ত করে করে এসছে আর কি। তুমি যে আদিবাসী কথাটা বললে, আমার একটা জায়গা খুব, এই যে আমি যে এই লকডাউনে এই যে আটকে পড়েছি এটা বিদেশে, ফিরে যেতে পারছি না, তখন প্রথম দিকে অসহায় অবস্থার মধ্যে কাটিয়ে পরে কিন্তু আমি আবার, আমার সহায় হলো কিন্তু আর্ট। আমি কিন্তু এখানে সময় কাটাতে গিয়ে আমি দেখলাম এই যে আর্ট ছাড়া আমরা কিন্তু কোনো কারণেই বাঁচতে পারছি না। সেটা আমি নয়, তুমি নয়, এনি প্রাণী তারা, সেটা আমি একটা বলছি, সেই আর্টটার একটা পারপাসের জন্য। সেটা তুমি, তার মধ্যে মস্ত বড় জিনিসটা হচ্ছে ভয়, যেটা তুমি বললে। আরেকটা জিনিস, আমি খরগোশকে যেমন কাঁঠালের শেকড় খুঁজে বের করতে কি করে পারলো যেন বুঝতে পারলো, মানে মাথাতেই আসলো না, তেমনি এখানে আমি আমি প্রিমিটিভ আর্ট, অস্ট্রেলিয়াতে আর্ট বলতে আমি কিন্তু এদের গোড়াতে চলে গেলাম, বহু পুরনো। সেটা হচ্ছে যে এখানে যে অ্যাবরিজিনাল আর্ট, যে এখানকার, সেখানে প্রথমে আমি কি করলাম, আমার এখানকার যে শিল্পী বন্ধু আছে যারা অস্ট্রেলিয়াতে, তারা আমাকে খোঁজ খবর দিল যে এখানে এক্সিবিশন, সেখানে এক্সিবিশন। আমি বললাম যে অ্যাবরিজিনাল আর্ট বা আর্টিস্ট বা ওই ধরনের জিনিসগুলো কি দেখা যায়? তো আমি প্রথম কথায় যে অ্যাবরিজিনাল আর্ট নিয়ে আমার আগে খুব পড়াশোনা কিছু তেমন ছিল না। তেমনি যেমন আলতামিরা গুহায় বলো, কিংবা অজন্তা কেভস, কিংবা কোথাও বড়বুদুরের তোমার স্থাপত্য বলো, এই সমস্ত সম্পর্কে তো আমরা খুব গভীর পড়াশোনা বা কিছু করিনি। শুধু হয়তো কোথাও গেছি তাজমহলের মতন বিস্ময়, কিন্তু তার গাণিতিক ব্যাপার, তার আর্কিটেকচারাল বিউটি নয়, তার যে ইত্যাদি আমরা অত মাথা ঘামাই না, আমরা খুব সারফেস লেভেলে। আর একটা জিনিস আমরা করি, যত শিক্ষিত হচ্ছি তত আমাদের লোভ গেছে বেড়ে। লোভ একটা সাংঘাতিক, লাভ লোকসান এই হিসেবটা সাংঘাতিক। তাতে আমরা চেষ্টা করছি কত কম এফার্টে কত বেশি এনজয় করতে পারি, কত কম খেটে কত বেশি টাকা রোজগার করতে পারি, কত কম পরিশ্রম করে কত দূরত্বে যেতে পারি। তো এখানে এসে আমি প্রথম এই অ্যাবরিজিনাল আর্ট, এইটা নিয়ে আমার ছেলের লাইব্রেরিতে, মানে ওর যে বইয়ের কালেকশন আছে তার মধ্যে অ্যাবরিজিনাল আর্ট আছে, ও অস্ট্রেলিয়া আছে বলে। আর ওর অদম্য কিউরিওসিটি, ও জিওলজিস্ট, সে মাটি খুঁড়ে বেড়ায়, সে সে একটা মাটি খোঁড়া প্রাণী আর কি। তো সে পৃথিবীর অভ্যন্তরে কি আছে জানে, সে সেই লাভা থেকে শুরু করে আগ্নেয়গিরি কি করে তার অগ্নুৎপাত হয় থেকে সেটাও যেমন জানে, তেমনি সে পৃথিবীর জিওলজিস্ট বলে ওর সারা পৃথিবীর আবহাওয়া, জলবায়ু ইত্যাদিও যেমন জানে, মানুষের নেচার জানে। এবং এই আমাকে বেড়াতে নিয়ে যায়, সেখানে পুরোনো দিনের পাথরকে ও হঠাৎ হঠাৎ বলে, এই যে পাথরের উপরে একটা লতা গাছের মতন দেখছো, এটা কি বুঝতে পারছো কিছু? একটা লম্বা লাইন বেঁকে বেঁকে চলে গেছে, আর তার পাশে ডট 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 দুপাশে পাতার মতন। বলে এই যে পাতার একটা শেপ লম্বা হয়ে চলে গেছে, কি জানো? ও বললো আমাকে। তারপর ও কি করলো, নিচু হয়ে বসে না, ঠাকুরের যে বেদি হয় সেরকম পরম আদরে সে কিন্তু হাত দিয়ে দিয়ে না মুছে মুছে ওই সমস্ত, যেখান দিয়ে লোকেরা হেঁটে হেঁটে, টুরিস্টরা হেঁটে হেঁটে, ওর উপর অসংখ্য পায়ের ধুলোকণা, এই সমস্ত পায়ের কাদা ধুলো এই সমস্ত পড়ে পড়ে যে পাথরে গেছে, সেই পায়েরটা সে হাত দিয়ে দিয়ে না খুব আদর যত্ন করে সেই ধুলোগুলো পরিষ্কার করে ছড়ালো, সরিয়ে আবার দেখালো, লক্ষ্য করো তো এই পাতার শেপটা কি? তাই আমি বললাম এটা লতার ফসিল হবে। বলেছে না, খানিকটা বলেছো কিন্তু তা নয়, এটা হচ্ছে একটা প্রাগৈতিহাসিক সময়ের একটা গিরগিটি জাতীয় প্রাণী, তার ল্যাজটাকে লেবড়ে লেবড়ে, মানে ল্যাজটাকে নিয়ে সে একটা নরম মাটিতে যখন চলেছিল, তখন ল্যাজটা লাইন ফর্ম করে চলে গেছে,
আর চারটে পা যে পাশে পাশে গেছে সেগুলোকে পাতার শেপ ডট 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 করে চলে গেছে। তো বলছি এটা একটা প্রাণীর চলার মার্ক, পদচিহ্ন বালিতে। সেই বালি পরবর্তীকালে মানে কবরস্থ হয়ে বহু বছর পরে ফসিল হয়ে গেছে। তো এই যে ব্যাপারটা, সে আমাকে এরকমের শেখাচ্ছে যখন, তখন আমি এখানকার অ্যাবরিজিনাল আর্টের এক্সিবিশন দেখতে গিয়ে, খোঁজ করতে গিয়ে তোমায় একটা ঘটনা বলছি। আলতামিরা গুহ ইতিহাস, ইভেন আমাদের অজন্তা কেভ পেন্টিং গুলো ইতিহাস। সেখানে কিন্তু ওই লোকগুলো নেই, কেউ বলার নেই যে কেন করেছিল, কি করেছিল, কেন কেউ বলার নেই। এবং অন্য যে সমস্ত সবকিছু তার একটা পিরিয়ড ধরে ধরে ইতিহাস হয়ে গেছে, এবং তারপরে সেগুলোকে আন্দাজ করে নেওয়া হয়। মানে একটা শিলালিপিতে কি লেখা ছিল সেই ভাষা কেউ জানে না, কিন্তু এই ভাষার আগে কি হতে পারে, কি হতে পারে, কি হতে পারে, একটা স্ট্যাটিস্টিক্স এর অঙ্কতে ধরে ধরে সেটা হয়তো সম্ভবত এই হতে পারে বলে সেই ভাষা পড়ে পাঠোদ্ধার যে করছে, এটা একটা অদ্ভুত ধরনের মানুষের ক্ষমতা বা উৎসাহ, তার মগজের কাজ, এ সমস্ত হতে পারে। কিন্তু সেটা একটা আন্দাজ। এই অ্যাবরিজিনাল আর্টটা এরা একটা রিলিজিয়াস পারপাসে বলো, রিচুয়ালস এর জন্য বলো, ভয়ে ভীতিতে আনন্দে বলো, যাই বলো, এরাও কিন্তু ওই একই নিয়মে একটা আদিবাসী যেটা বললে তার পুরোনো দিনে এরাও কিন্তু এরকম বহু লক্ষ বছর আগে এরা কিন্তু পাথরের গায়ে এঁকেছে, পাথরের গায়ে খোদাই করে, কার্ভিং করে, এই সমস্ত করে যে আর্ট করেছে, তার কতগুলো মিনিমাম সিম্বলিক কিছু ছিল, সেটা দিয়ে ওরা বোঝায় যে এইটা মানে এই, এটা মানে সেই। তোমাকে এবার বলছি যে আমি এটা হঠাৎ এখানে এসেই আবিষ্কার করলাম, যেহেতু পড়িনি বলে, এটা বইপত্রে নিশ্চয়ই রয়েছে, তাই আমি এখানে এসে বুঝলাম যে তখনকার দিনে যে কাজটা ওরা করতে শুরু করেছিল সেটা এখনো বংশ পরম্পরায় এইখানকার অ্যাবরিজিনাল অস্ট্রেলিয়ান যারা, তারা সেই ট্র্যাডিশন এবং সেই আঁকা এখনো করে। অর্থাৎ এই রকম যে একটা সৃষ্টির আদিকাল থেকে আজ অব্দি একটা জ্যান্ত কাজ করা লোক সেই ট্র্যাডিশন বহন করে চলেছে, সেইটা দেখে আমি মোহিত। এবং কি বলবো, আমার কোনো ভাষা নেই তা বোঝানোর যে সেরকম একটা জায়গায় আমি এখন আছি। তাই আমি ওদের সঙ্গে মিশছি, ওদের থেকে নিয়ে অন্য ফ্যাসিনেটিং তো। লোকরা আধুনিকতাতে কিভাবে সেটাকে নিয়ে আসছে সেটা যেমন করছি, তেমনি তোমাকে একটা জিনিস বলছি যে এই শব্দটা তুমি হয়তো জানো, দেখবে অ্যাবরিজিনাল অস্ট্রেলিয়ান আর্টের দুটো শব্দ ভীষণ ব্যবহার করা হয়। ধরো একটা ইউর মতন একটা শেপ, সেটা বললো মানুষ, এবং সেটা ইউর মতো একটা শেপ চারটে মানে চারটে বা পাঁচটা মুখোমুখি করা, মানে একটা ইউ ইউ হর্সু ম্যাগনেটের মতন শেপ, সেই শেপটাকে ওরা মানুষ বলছে। সেই শেপটা কয়েকটা দেয়াতে একটা গ্রুপ অফ মানুষ বলছে। তো আচ্ছা তখন ওরা ওরা মানুষকে বলে কি ম্যান ড্রিমিং। ওরা আচ্ছা যদি গাছ আঁকে ওরা লেখে ট্রি ড্রিমিং। একটা জলের রেখাতে যদি জলের ঢেউ আঁকে ওরা বলে ওয়াটার ড্রিমিং। এই ড্রিমিংটা আমার কিন্তু মাথায় আসেনি, কারণ আমি এর আগে অস্ট্রেলিয়ান অ্যাবরিজিনালদের এক্সিবিশন দেখেছিলাম যখন আমার ছাত্রাবস্থার সে সময়। এই ড্রিমিং শব্দটা আমার খুব মজার লেগেছিল, যে এটা একটা বোধহয় একটা অদ্ভুত ধরনের শব্দ, যে লোককে ওরা বলছে এবং তার মানেটা ভাঙার দরকার নেই এই ড্রিমিং ব্যাপারটা। এখন এখানে এসে সেটা বুঝলাম, এই ড্রিমিং এর আরো গোড়ার কথা হচ্ছে ড্রিম টাইম। ড্রিম টাইম বলছে যে ড্রিম টাইম মানে হচ্ছে যে সৃষ্টি যখন শুরু হয় সেই সময়ের একটা জায়গা, যেটা এক্স্যাক্টলি বলছে বিগ ব্যাং এর মতো, যে একটা ডট থেকে শুরু হয়ে এক্সপ্যানশন হয়ে মহাবিশ্ব তৈরি হয়েছে। এই তৈরির প্রসেসটাকে এরা বলছে ড্রিম টাইম। সেইতে বিশ্বাসী হয়ে তারা এখনো আঁকছে। সেই লোকগুলোকে আমি জ্যান্ত ছুতে পাচ্ছি, তার মুখগুলো দেখতে পাচ্ছি, তাদের আঁকাগুলো দেখতে পাচ্ছি। এইরকম বিভিন্ন আলোচনা কিন্তু চণ্ডীমণ্ডপে চলতেই থাকবে, আপনারাও থাকবেন কিন্তু। আর তার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে। বলাই বাহুল্য যে আজকের এই আলোচনাটি ভালো লাগলে একটু লাইক, শেয়ার ইত্যাদি করে সকলের মধ্যে ছড়িয়ে দেবেন। আর আপনাদের মতামতটাও কিন্তু আমরা শুনবো। কমেন্ট বক্সে লিখে জানাবেন কবিতা নিয়ে আপনারা কী ভাবেন। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। চণ্ডীমণ্ডপের একটাই মোটো, আড্ডা হোক, বিতর্ক হোক। ধন্যবাদ।